নমস্কার বন্ধুরা, আমি আজকে করাবো জার্নালের সেকেন্ড পার্ট। মানে আগের দিন যে আমি আপনাদের করেছিলাম ফার্স্ট পার্টটা, আজকে তারই হবে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে করেছিলাম কি একটু ইজি এন্ট্রি, আজকে সেটা সেকেন্ড পার্টে করাবো। সেটা হলো একটুখানি হার্ড টাইপের, খুব একটা হার্ড না, একটু হার্ড, 11-এর জন্য যেগুলো আর কি লাগে। তাহলে চলুন আপনাদের আমি মনে করিয়ে দিই আগের দিন কী কী করিয়েছিলাম। অ্যাকাউন্টকে আপনারা 3 ভাগে ভাগ করেছিলেন, আর রুলটা আপনারা দেখে নিন ততক্ষণ। এবার ঠিক আছে, আমি শুরু করছি অঙ্কটা। দেখুন কী বলেছে ভাষাটা। কমেন্স বিজনেস উইথ ক্যাশ 3,50,000 টাকা, উইচ রুপিস 50,000 ডিপোজিট ইন্টু ব্যাঙ্ক। আচ্ছা, লিখছি, লিখে লিখে আমি করাচ্ছি, নাহলে বুঝবেন না। 1 তারিখে কমেন্স বিজনেস, স্টার্টেড বিজনেস স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ কত টাকা বলেছে? 3.5 লাখ টাকা। আর কি বলেছে তার মধ্যে? 50,000 টাকা ডিপোজিট রয়েছে কোথায়? ইন্টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তা অফ হুইচ, আমি পুরো বাংলায় বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি যাতে সুবিধা হয়। 50,000 ওয়াজ ডিপোজিট ইন্টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ডিপোজিট ইন্টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে এই 1 নম্বরের এন্ট্রি কি হবে বলুন? ফার্স্টেটা হবে কি, এইটুকুনি প্রথমে দেখুন, এইটুকুনি স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ আগের দিনই করিয়েছিলাম। কি হবে? এটা কি একটা অ্যাকাউন্ট হচ্ছে? রিয়েল অ্যাকাউন্ট। আর এটা কি হচ্ছে? স্টার্টেড বিজনেস ক্যাশ, ক্যাশ মানে রিয়েল অ্যাকাউন্ট। আমি ব্যবসাটা চালু করছি, তার জন্য কি হচ্ছে, ক্যাশটা আমার কাছে আসছে। তাহলে কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত? 3,50,000। কেন? আমরা যেটা দিয়ে ব্যবসা চালু করি সেটা কি আমাদের? সেটা আমাদের মূলধন। এবার আমরা কি দিয়ে চালু করছি? ক্যাশ দিয়ে। তাহলে ক্যাশটা যে দিচ্ছি, ক্যাশ হলো আমাদের রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট ব্যবসায় আসছে, তাহলে কি রিয়েল অ্যাকাউন্ট শুধু ডেবিট ওয়াট কামস ইন, ক্যাশ আসছে, সেই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার এইখানে ন্যারেশনটা আমি লিখছি না, আমি বলে দিচ্ছি মুখে, লিখে নেবেন সবাই অবশ্যই, খাতা পেন নিয়ে বসবেন। বিং স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ অ্যাট দ্য রেট অফ রুপিস 3,50,000 টাকা। আচ্ছা, এইটুকুনি পার্টটা গেল। এবার এই পার্টটা দেখুন, কোরেশনের মধ্যের পার্টটা। হুইচ অফ হুইচ 50,000 ডিপোজিট ইন্টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার মধ্যে থেকে 50,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে। আচ্ছা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি জমা করতে হয় তাহলে কি করতে হবে? আমার ক্যাশটা আমার কাছ থেকে চলে যাচ্ছে, সেটা গিয়েই ব্যাঙ্কে জমা হচ্ছে। তাহলে ক্যাশ চলে যাওয়া মানে কি, রিয়েল মানে সম্পত্তি বাচক যদি আমাদের চলে যায় তাহলে কি সেটা ক্রেডিট হয়। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কত? 50,000 টাকা। এই দুটো কিন্তু 1 তারিখে হবে, একটা কলমের মধ্যে এই দুটো। এটা 1 তারিখের এন্ট্রি, 1 তারিখে কিন্তু দুটো হবে। ঠিক আছে, মুছি এবার। আস্তে আস্তে ধরে ধরে সে অঙ্কটা একবারে প্রচুর জার্নাল স্যার করিয়ে গেল, আপনি করলেন, লাভ হবে না শিখে, প্রত্যেকটা জিনিস বুঝতে হবে। আচ্ছা, পরের এন্ট্রি, পারচেস গুডস ফ্রম সি ফর রুপিস 45,000। আচ্ছা, 2 নম্বর এন্ট্রি কি লিখি দেখুন লেখাটা, তারপর আমি বোঝাচ্ছি। $45,000 টাকা। তারপর হ্যাঁ, এইটুকুনি এন্ট্রি দেখুন তোমাদের চেনাশোনা, আগের দিন করিয়েছিলাম, কিন্তু এর সাথে একটা ঘোর প্যাঁচ আছে। কি? অফ হুইচ 25,000, অফ হুইচ 25,000 were paid by check
জিনিস কিনেছো তুমি 45,000 টাকা দিয়ে সি এর কাছ থেকে, তার মধ্যে কি হয়েছে 25,000 টাকা কি করেছো চেকে পেড করেছো। পুরো এন্ট্রিটা দেখো এবার অচেনা লাগলো, এতটুকু তোমার চেনা ছিল এন্ট্রিটা। আচ্ছা, তাহলে পারচেস মানে আমরা যেটা কিনেছি টাকাটা দিয়েছি আগে সি। আচ্ছা, পারচেস গুডস বলেছে মানে ধরো আমি একটা মিলের মালিক, জুট মিলের মালিক, আমি যে কাঁচা মাল বা পার্টটা কিনেছি সেটা হয় পারচেস গুডস। এবার যদি আমি একটা মেশিন কিনি, যদি লেখা হতো পারচেস মেশিনারি, তাহলে একটা মেশিনারি অ্যাকাউন্ট হতো। যেহেতু লেখা আছে পারচেস গুডস মানে ব্যবসায় ব্যবহৃত কাঁচা মাল, তাহলে কী হবে সেটা পারচেস অ্যাকাউন্ট। আচ্ছা, 2 নম্বর এন্ট্রি, 2 নম্বর তাহলে সলিউশনটা পারচেস অ্যাকাউন্ট ডেবিট, তারপর চেকে পেমেন্ট করেছে, তাহলে সেটা কিসে হবে ব্যাংক অ্যাকাউন্টে নিশ্চয়ই। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। টু কিসে হবে, কার কাছ থেকে কিনেছি সি এর কাছ থেকে, তাহলে অ্যাকাউন্টটা হবে কি অবশ্যই সি অ্যাকাউন্ট। এর ন্যারেশন হবে। অ্যামাউন্টটা দেখুন কি হচ্ছে, ব্যাংকে কত দিয়েছি 25,000 টাকা। একটা মিনিট, একটু ভুল হলো অঙ্কটা মনে হচ্ছে। হ্যাঁ, পারচেস জিনিসটা আমি পুরো কিনেছি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট হলো, তাহলে কি হলো পারচেস অ্যাকাউন্ট ডেবিট, পেমেন্ট করেছি কি সি কে পেমেন্ট করেছি আর ইয়েকে টু ব্যাংক অ্যাকাউন্ট, ভুল হয়েছে ওটা ডেবিট ভুল হয়েছে, টু সিস অ্যাকাউন্ট। পারচেস কত টাকা দিয়ে করি 45,000 টাকা দিয়ে। দুঃখিত এইটা ভুল হওয়ার জন্য, অন্য মানুষ কারণে ভুল হয়ে গেছে। ব্যাংকে কত যাবে 25,000 টাকা, আর এটা 20,000 টাকা। বোঝা গেল? এটা আরেকবার বোঝাচ্ছি, নতুন এন্ট্রি বলে আমি আরেকবার বোঝাচ্ছি। পারচেস গুডস ফ্রম সি ফর রুপিস 45,000 অফ হুইচ মানে তার মধ্যে থেকে 25,000 টাকা দিয়েছে কাকে, কীভাবে চেকে পেমেন্ট করেছে, বাদ বাকিটা ক্যাশে পেমেন্ট করেছে বা পরে দেবে, এরকম একটা কিছু ব্যাপার আছে, বলে দেয়নি ক্যাশে, সেই জন্য আমার ধরে নিতে হবে কি পরে দেবে বা অন্য কিছুভাবে দেবে, কোনো বিলের মাধ্যমে দেবে। পারচেস অ্যাকাউন্ট ডেবিট হলো পুরো জিনিসটা আমি কিনলাম। টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা দিয়েছি 25,000 টাকা দিয়েছি চেকের মাধ্যমে, এই যে টু ব্যাংক অ্যাকাউন্ট। টু কি সিস অ্যাকাউন্ট, যেহেতু বলা যায়নি যে ক্যাশে পেমেন্ট করছে, যেহেতু বলে দেওয়া হয়নি সেই জন্য টু সিস অ্যাকাউন্ট করলাম। আচ্ছা, আশা করি বোঝা গেছে সবার। 2 নম্বর এন্ট্রি গেল। 3 নম্বর এন্ট্রি দেখুন কি বলেছে, সোল্ড গুডস টু চক্রবর্তী, সোল্ড গুডস টু সি ব্রোস, চক্রবর্তী বলেছে সি ব্রোস ফর রুপিস 25,000, ফর রুপিস 25,000 অ্যান্ড অ্যাকসেপ্ট, এতটা দেখুন সবার চেনা শোনা। এইবার তারপরে কি বলেছে, অ্যান্ড অ্যাকসেপ্টেড এ চেক accepted a check for 15,000 was sent to the bank which was sent to the bank। কি বলেছে, আমি একটা জিনিস বিক্রি করেছি কাকে, চক্রবর্তী ব্রাদার্স বা সি ব্রাদার্সকে, কত টাকা 25,000 টাকা, কি তার বদলে অ্যান্ড অ্যাকসেপ্টেড এ চেক, একটা চেক আমি গ্রহণ করেছি কত টাকা 15,000 টাকা, যেটাকে পেমেন্ট করেছে আমাকে ব্যাংক পেমেন্ট করেছে। আরেকবার বলছি, আমি জিনিস বিক্রি করেছি এস চক্রবর্তীর কাছ থেকে, আমি টাকা পাবো এস চক্রবর্তীর কাছ থেকে, তার এগেনস্টে, এর এগেনস্টে মানে 25,000 এগেনস্টে আমরা কি একটা চেক অ্যাকসেপ্ট করেছি, কত টাকা 15,000 টাকা, ওয়াজ সেন্ট টু দ্য ব্যাংক, এটা ব্যাংকে পাঠানো হলো।
এখানে দুটো এন্ট্রি হবে। ফার্স্ট কি, সি ব্রাদার্স, এইটুকুনি দেখুন, এতটা দেখুন আগে, এতটা দেখুন আগে, সি ব্রাদার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। আচ্ছা, সি ব্রাদার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, কেন? জিনিস বিক্রি করেছি, সেটা গেছে আমার কার কাছে? সি ব্রাদার্সের কাছে গেছে, সেলস করে জিনিসটা বিক্রি করেছি, সেই জন্য সি ব্রাদার্স অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে। কত টাকা? পুরো টাকাটা, 25,000 টাকা। ন্যারেশন লিখে দেবেন, আগের দিন ন্যারেশনটা জানেন আপনারা। এই 3 নম্বর এন্ট্রিটাই হচ্ছে কিন্তু এটা, এতটা হলো। এবার তারপরটা দেখুন, অ্যান্ড অ্যাকসেপ্ট এ চেক ফর ₹15,000 হুইচ ওয়াজ সেন্ট টু দ্য ব্যাংক, মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু চক্রবর্তী ব্রাদার্স অ্যাকাউন্ট। না, কেন? আমার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, তো আমার কাছে চেকটা এসছে, সেই জন্য ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। কার কাছে এসছে? নিশ্চয়ই চক্রবর্তীর কাছ থেকে। কত টাকা চেক? 15,000। আশা করি বোঝা গেছে। এখানে এই একটা অ্যাকাউন্ট দেখে নিন, অ্যাকাউন্টগুলো আমি আবার দেখিয়ে দিচ্ছি, কিন্তু আগের দিন দেখিয়েছি। এই একটা অ্যাকাউন্ট, আর সোল্ড গুডস মানে সেলস অ্যাকাউন্ট, এখানে একটা অ্যাকাউন্ট। তাহলে প্রথম এন্ট্রিটা এখানে হয়ে গেল, এইটুকুন নিচের কাজ আগের দিন শিখেছিলাম। তারপর কি বলেছে? অ্যান্ড অ্যাকসেপ্ট এ চেক ফর ₹15,000 হুইচ ওয়াজ সেন্ট টু দ্য ব্যাংক, মানে আমাদের একটা চেক পেয়েছি, সেমনি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়েছে টু সিজ ব্রাদার অ্যাকাউন্ট। অ্যাকসেপ্ট এ চেক মানে এখানে ব্যাংক অ্যাকাউন্ট কার কাছ থেকে পেয়েছি আমরা? নিশ্চয়ই সি ব্রাদার্সের কাছ থেকে, ক্রেডিট হয়েছে। বুঝে গেল এতটা? আচ্ছা, ক্যামেরা আশা করি সব দেখা যাচ্ছে। আর আমি বেশি করাবো না, আর একটা কি দুটো এন্ট্রি করাবো। রিটার্ন গুডস টু সি ওয়ার্থ ₹2,000 অ্যাজ গুডস ওয়ার ড্যামেজ ইন ট্রানজিট, মানে কি? সি এর কাছ থেকে আমরা যে মালটা কিনেছিলাম, একটা এন্ট্রি দেখলেন, সি এর কাছ থেকে মালটা কিনেছিলাম, এটা লিখে যাই, সুবিধা হবে। রিটার্ন গুডস টু সি, রিটার্ন গুডস টু সি worth ₹2,000 as goods were damaged in transit, as goods were damaged। আচ্ছা, আমি রিটার্নের গুডসটা মানে যে গুডস মানে কি, যে কাঁচা মালটা আমরা কিনেছিলাম, হ্যাঁ, তার মধ্যে 2,000 টাকা কি করেছি? ফেরত দিয়ে দিয়েছি 2,000 টাকা জিনিস। কেন? সেটা ড্যামেজ হয়ে গেছে মালটা। আচ্ছা, তাহলে এর কি হবে? এর জার্নালটা কি হবে? সি অ্যাকাউন্ট, সি এর কাছে জিনিসটা চলে গেল, তাহলে এটা একটা অ্যাকাউন্ট। রিটার্ন হয়েছে, কি রিটার্ন? এটা আমি কিনেছিলাম, জিনিসটা রিটার্ন হয়েছে, তাহলে এটা দুটো অ্যাকাউন্ট হয়, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট আর রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট। কি মনে রাখবেন? ইম্পর্টেন্ট এটা জার্নালটা, স্টার্ট দিয়ে দিলাম। পারচেস রিটার্ন অ্যাকাউন্ট, রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট। সি অ্যাকাউন্ট ডেবিট টু, দুটোই আমি লিখে দিচ্ছি, রিটার্ন আউটওয়ার্ড বা পারচেস রিটার্ন অ্যাকাউন্ট। কত টাকা? 2,000 টাকা। এখানটায় ন্যারেশন হবে, বোঝা যাচ্ছে আশা করি। আর একটা করাবো, আর বেশি করাবো না। আচ্ছা, এটা পরে নিচেই করে দিচ্ছি, এটা দেখুন আপনারা। আর এটা কি? সোল্ড গুডস ফর ক্যাশ, মানে আমরা পণ্য বিক্রি করেছি ক্যাশে, কত? 7,600 টাকা, অ্যাট এ ট্রেড ডিসকাউন্ট অফ 10%।
সোল্ড গুড ফর ক্যাশ অ্যাট রুপিস কত টাকা, 7,600 টাকা, at a trade discount কত অফ 10%। দেখা যাচ্ছে মানে আমরা জিনিসটা বিক্রি করেছি ক্যাশে, কত টাকা ডিসকাউন্ট দিয়েছি, 10% ডিসকাউন্ট দিয়েছি। এইটা দুভাবে করা যায়, দেখুন আমি দুটোই দেখাচ্ছি আপনাদের। একটা হতে পারে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, কত টাকা, 7,600 টাকা 10% বাদ দিয়েছি, তার মানে হিসাবটা দেখে নিন, 7,600 বিয়োগ 10% অন 7,600, 7,600 থেকে 760 টাকা বাদ দিচ্ছি, 6,840 টাকা। এই হলো এন্ট্রি, মানে আমি ক্যাশে জিনিসটা কিনছি, সেই জন্য দেখা গিয়েছে 10% ডিসকাউন্ট করছি, মেন দাম ছিল আমার এত টাকা, ডিসকাউন্ট করে দাম হচ্ছে এত টাকা। এই হলো একটা এন্ট্রি, আর একটা এন্ট্রি দেখাচ্ছি। এই মানে এইটারই সেম দুটো এন্ট্রি হয়, দুটো এন্ট্রি বলা ভুল, মানে একই রকম এন্ট্রিটা হয়। দেখুন ওটা দেখাচ্ছি আপনাদের ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তারপর কি এইটা ভালো করে শিখে রাখুন, ডিসকাউন্ট দিয়েছি মানে কি হবে, সেটা ডিসকাউন্ট অ্যালাউড, যদি আমি জিনিস কিনে ডিসকাউন্ট পেতাম সেটাও তো আমার কি ডিসকাউন্ট রিসিপ্ট, বাট এটা আমি জিনিসটা বিক্রি করেছি, ডিসকাউন্ট দিয়েছি মানে সে আমায় কম পয়সা দিয়েছে, 7,600 টাকার জিনিস 10% কম পয়সা দিয়েছে, মানে কি করেছি আমি ডিসকাউন্টটাকে অ্যালাউ করেছি আমি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু কি অ্যাকাউন্ট, এখানে সেলস করেছি তাহলে সেলস অ্যাকাউন্ট হবে, পরিষ্কার। এই কটা ভিডিও শিখুন আগে, এই কটা এন্ট্রি শিখুন এই ভিডিওতে, তারপর আমি দেখাবো অন্য ভিডিও। আচ্ছা সেলস অ্যাকাউন্টে 7,600 টাকায় দিয়ে দিলাম, দেখুন 7,600 টাকা দিয়ে দিলাম। ক্যাশ অ্যাকাউন্টে কত টাকা দেবো, ডিসকাউন্ট অ্যালাউডে অ্যাড করেছি, দেখুন ডিসকাউন্ট অ্যালাউড করেছি কত পার্সেন্ট, আমরা 10%, 7,600 ইন্টু 10% মানে 760 টাকা। আর এখানে কি যাবে বাদ বাকি অ্যামাউন্টটা, মানে 7,600 ইন্টু 90% আর 7,600 বিয়োগ 760, 7,600 ইন্টু 100% এই টোটাল 10% এখানে চলে গেল, তাহলে ইন্টু 90%, 6,840। দেখলেন, এই এন্ট্রিগুলো আপনারা দেখুন আগে। আর একটা জিনিস আজকে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এটা একটু থিওরিটিক্যাল ব্যাপার, একেবারেই দেখিয়ে দিতে ভাই। জার্নাল কি কাকে বলে এগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এবার যদি আপনাদের শর্ট কোশ্চেন দেখছি যদি কিছু করানো যায়। আচ্ছা জার্নাল, এটার বাংলা মানে কি, জাবেদা, এটা কোন শব্দ থেকে এসেছে, যদি শর্ট কোশ্চেন হয় তাহলে কি হবে, ফরাসি শব্দ জার থেকে, দাঁড়ান লিখেই দিই, আপনারা নোট ডাউন করে নিন, 11-এর একটা সাবজেক্ট, 11-এ এমসিকিউ থাকে ভালোই। জার্নাল শব্দটা এসেছে কোথা থেকে, জার থেকে, JOUR, জার থেকে এসেছে জার্নাল। আচ্ছা জার্নাল কি, আর প্রাথমিক বই, লেনদেনগুলি, মানে লেনদেনগুলি প্রাথমিক বই বলতে কি বোঝায়, প্রথমে এখানেই দাখিলা করা হয়, যেমন লেনদেন তো কোনো একটা কারবার চালু হয়েছে, লেখা থাকবে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, এর কাছ থেকে কিনেছি, এর কাছ থেকে বিক্রি করেছি, সেটাই কি হয় আমাদের ছকের মাধ্যমে সাজাতে হয়, সেই ছকের মধ্যে সাজিয়ে অ্যাকাউন্টে ভাগ করতে হয়, তাহলে সেই জন্য জাবেদা বা জার্নালকে বলা হয় কি, প্রাথমিক বই। আর জার্নালে বলে কি কি সুবিধা হয়, কোনো লেনদেন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নোট ডাউন করুন,
এইখানটায় দেখুন, জাবেদা কি কোনো লেনদেন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য বিশদভাবে ব্যাখ্যার আকার দেওয়া থাকে। খতিয়ানে সরাসরি লেনদেনগুলিকে লিপিবদ্ধ করা হলে এই তথ্যগুলির বিশদ ব্যাখ্যা পাওয়া যায় না। মানে যে আমরা নর্মাল যেভাবে আমাদের লেখা থাকছে, এই জিনিস কিনছি, চালু করছি, সেটা কী হবে জার্নালে এই যেগুলো লিখলাম, নিচে ন্যারেশনটা লিখলাম, মানে বিশদভাবে এটা করা থাকলো অঙ্কটা। এই জার্নালের পর কি হয়, লেজার ট্রানজাকশন হয়। এই জার্নালের পর হয় লেজার ট্রানজাকশান। পরে লেজার ট্রানজাকশানে বুঝতে পারবে না, মানে বিশদভাবে দেওয়া থাকে না, তখন যাতে বুঝতে অসুবিধা না হয় এটা থেকে বোঝা যায়। তারপর কি, কোনো কারণে কোনো একটি লেনদেন সংগঠিত হলে তার প্রয়োজনীয় ব্যাখ্যা জায়গা থেকে পাওয়া যায়। একটা জটিল ধরুন একটা লেনদেন সংগঠিত হলো, সেটা কী কারণে হয়েছে আমরা বুঝতে পারছি না, তার সমস্ত ব্যাখ্যাটা পাওয়া যায় এই জার্নালের মাধ্যমে। বোঝা গেল? তারপর কি, দৈনন্দিন লেনদেনগুলি সংগঠিত হওয়ার ভিত্তিতে জাবেদার লিপিবদ্ধ করা হয় বলে সহজেই তা খুঁজে পাওয়া যায়। মানে প্রতিটা দিনের ভিত্তিতে আমরা জার্নাল করে থাকি। দৈনন্দিন ভিত্তিতে মানে প্রতিটা দিনের ভিত্তিতে আমরা লিখে থাকি আজকে কী বিক্রি হলো, আজকে কী কেনা হলো ইত্যাদি লিখে থাকি। সেই জন্য কী হয়, সহজে খুঁজে পাওয়া যায়। সেই দিনটা খুঁজে বার করতে পারলেই আমরা পেয়ে যেতে পারি। তারপর কি, হিসাব রক্ষণ মানে কি, এই অ্যাকাউন্টেন্সিটা করছি সেটাকে হিসাব রক্ষণ বলে। হিসাব রক্ষণ বা হিসাবে দেখাশোনা করাকে বলে হিসাব রক্ষণ। হিসাব রক্ষণে কোনো ভুল ত্রুটি হলে জাবেদা পরীক্ষার মাধ্যমে সহজেই তা নির্ণয় করা যায়। মানে কোনো যদি ভুল ত্রুটি হয়, জার্নালটা আমি চেক করলেই ধরে নিতে পারবো যে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। তবে কি, হিসাব পরীক্ষক বা যিনি অ্যাকাউন্টেন্ট তিনি করেন হিসাব পরীক্ষাকালে যাবতীয় প্রশ্নের উত্তর, তার মনে বিভিন্ন প্রশ্ন থাকতেই পারে বিভিন্ন এন্ট্রি নিয়ে, সেটা জার্নাল থেকে পাওয়া যাবে। ব্যাস, এবার এই ভিডিওটা হয়ে গেল। আজকে এই জার্নালে আমি থিওরিটিক্যাল কোশ্চেনে কিন্তু একটু পড়ালাম আপনাদের, এগুলো অবশ্যই আপনারা লিখে নেবেন, কারণ এগুলো আসতে পারে। বলবো না আসলে, আমি কোনো সাজেশন ভিত্তিক আমি দিই না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলি, কোনো সাজেশন ভিত্তিক আমি দিই না। আচ্ছা, এরপরের দিন 11-এর সেকেন্ড পার্ট হলো জার্নালের। আই থিঙ্ক আর একটা পার্ট করাতে হবে আপনাদের, থার্ড পার্ট এটা হয়ে যাবে। এটার পর কী বলবে, লেজার মানে এই যে আপনারা জার্নাল করলেন, এরপরে কি হবে জিনিসগুলো, এরপরে প্রত্যেকটা একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেখানে কী হবে লেজার ট্রানজাকশান। এইভাবে আস্তে আস্তে এগোবো। আপাতত এটাই থাক। নমস্কার।